জয় বাংলা। আজকের 21শে জুলাই অধিকার আমাদের, কারণ যেই 13 জন শহীদ হয়েছে তারা মমতা ব্যানার্জিকে ভালোবেসে এখানে এসেছিল আন্দোলন করতে, তারা শহীদ হয়েছে। ওই কংগ্রেস দালালদের কেউ শহীদ হয়নি। কংগ্রেস হঠাৎ করে তৃণমূলের রেজাল্ট খারাপ হয়েছে, এতদিন কংগ্রেস করতো না। এই 21শে জুলাই হঠাৎ করে এখন সভা করে বড় করে মিটিং করে চেষ্টা করছে হালে পানি পাওয়ার জন্য। আমাদের একটাই দল, একটাই নেত্রী, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আর যে যুবগুলোর প্রাণ গেছিল তাদের প্রাণের আত্মায় বসেছিলেন কিন্তু মমতা ব্যানার্জির ব্যানার্জির সঙ্গে যারা ছিল তাই শহীদ হয়েছে। তাহলে আজকের 21শে জুলাই মমতা ব্যানার্জির অধিকার এইটা দাবি করা। আজকে আমাদের দল ছোট হয়েছে বলে কংগ্রেস হঠাৎ করে লাফিয়ে এসে এইটাকে হরণ করার চেষ্টা করছে, কিন্তু সেটা হবে না। শুভেন্দুকে বলুন, হ্যাঁ সে নারদা সারদার ফাইলটা খুলছে, কেন খুলছে না? মহাকরণ থেকে যেদিনকে চুলের মুঠি ধরে মমতা ব্যানার্জিকে নামিয়ে দেওয়া হয়েছিল সেদিন কিন্তু কংগ্রেস তাকে সাপোর্ট করেনি। যে নেতৃত্বেই আন্দোলনটা হয়েছিল, সে গুলি চালনা দাবিটা আমরাই করতে পারি। কংগ্রেসের হঠাৎ বোধোদয় হয়েছে। এতদিন পর্যন্ত কংগ্রেস কিন্তু 21শে জুলাই করার জন্য এক বিন্দুমাত্র চেষ্টা করেনি। সবাই কিন্তু কাউকে কিন্তু কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়নি, যার যার পয়সা খরচ করে বিবেকের টানে সবাই এসছে, দিদির টানে সবাই এসছে। মনীশ গুপ্তকে দিদি স্থান দিয়েছিলেন, ক্ষমা যে কোনো মানুষের কাছে গ্রহণযোগ্য। মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, আছে, থাকবে। জয় বাংলা। এবং যে ঋতব্রত ব্যানার্জি বলছে যে আমি তৃণমূল কংগ্রেসের প্রধান নেতা, তাকে একবার চিন্তা করতে হবে যে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা মমতা ব্যানার্জি, তাকেই তিনি দিল্লিতে আঘাত করার চেষ্টা করেছিলেন। এবং দিদির প্রধানত হয়ে বলা উচিত যে আমি ভুল করেছি দিদি। আমরা তৃণমূল মানে এটাই বুঝি, দিদিকে, ওটাই আসল তৃণমূল আমাদের কাছে। আমরা দিদিকে ভালোবাসি, এই তৃণমূল করি। যারা চলে গেছে তাদের ভুলে যান, তারা গাদ্দার ছিল, ঠিক আছে, তারা বালিশ ছিল, দিদিকে দেখে তারা ভোট নিয়েছিল। এখন আমাদের ভোট আমরা চাইবো, আমাদের ভোট আমাদেরকে ফেরত দেয়। আমরা মমতা ব্যানার্জির তৃণমূল, যবে থেকে টিএমসি জন্ম নিয়েছে তখন থেকে তৃণমূল, আর সারা জীবন মমতা ব্যানার্জির পাশেই থাকবো, অভিষেক ব্যানার্জির পাশেই থাকবো। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। তিনি হচ্ছে আমাদের মা মমতা বন্দ্যোপাধ্যায়, আদারওয়াইজ কাউকে আমরা চিনি না। এবং আমাদের যুব নেতা তিনি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর কোনো তৃণমূল জন্মাতে পারে না। 26শে পালা বদলের পরে দেখলাম তৃণমূল কংগ্রেস দুভাবে বিভক্ত হয়ে গেল, কিন্তু আপনারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক হিসেবে আপনারা বিষয়টাকে কিভাবে দেখছেন? আমরা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের আবেগ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে। আমাদের একটাই দল, একটাই নেত্রী, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দুভাগে বিভক্ত হয়েছে কি তিন ভাগে বিভক্ত হয়েছে সেটা বড় কথা নয়, সেটা যার যেটা দলের যার যেটা ব্যক্তিগত ব্যাপার, এখন সে সেটা করেছে। কিন্তু আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। এবং আমরা মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে দাঁড়াবে সেটা যদি কোনো সিম্বলও না থাকে, সেটা যদি দিদি স্বয়ং থাকে, দিদির মুখটাই আমাদের কাছে বিরাট বড় বিষয়। আর আমরা এটা ছাড়া কিছু বুঝি না। দিদি আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ এবং দিদি আমাদের কাছে সর্বমান্যতার জায়গায়। 26শে ক্ষমতা পরিবর্তন ঘটলো, যে পরাজয় ঘটলো, এর কারণ হিসেবে আপনারা কর্মী সমর্থক হিসেবে কিভাবে দেখছেন? দেখুন, পরাজয় হলো কিভাবে বা কি কারণে, এটা করতে গেলে তাহলে জ্যোতিষী, আমরা তো জ্যোতিষী নয়, আমরা কর্মী সমর্থক। আমরা খেটেছি গ্রাসরুট লেভেলে। আজকে বোঝা যাচ্ছে যে সমস্ত নেতারা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই বলি, তার লেজ ধরেই বলি যে তাদের কিছু লাগেজ ব্যাগেজ ছিল বলে তারাই তাদের ষড়যন্ত্র করে তারাই দলটাকে এইভাবে তারা ক্ষতি করেছে। আজকে দলের নেত্রী, সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বদনাম নেই, দিদি কাজ করেছে। আজকে সেই কাজটাকে যদি ঠিক মতন যদি ডিস্ট্রিবিউট না করা হয়, তারা নেতারা যারা যেভাবে করেছে সেভাবে তার ফল মানুষ দিয়েছে। এবং আমরা যারা গ্রাসরুট লেভেলের কর্মী, তা আমরা দিদির নীতি মেনে, দিদির ভাবধারাকে বজিয়ে রাখবার জন্য আমরা মানুষের সঙ্গে মেলামেশা করি। যতটুকু আমাদের কাছে এসছে আমরা ততটুকু কাজ করেছি। এবং আমাদের উপর লেভেলে যে নেতৃত্বরা যারা আজকে চলে যাচ্ছে, তারাই বিষয়টা ভালো বলতে পারবে, কেন তারা কী জন্য হেরেছে, তারাই বিষয়টা ভালো বলতে পারবে, আমি মনে করি সেটা।
গণতন্ত্র ছিল না দলের মধ্যে। তো এটা নিয়ে আপনারা কর্মী সমর্থক হিসেবে কীভাবে দেখছেন? দেখুন, আমরা এটা নিয়ে কোনো বিষয়টা নিয়ে এটা আহামরিক কোনো বিষয় না, এটা একটা বাহানা। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সাধারণ সম্পাদক, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দেয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সেই বার্তা মেনে চলে। তিনি আমাদের যুব সমাজের, তিনি একজন, প্রত্যেক দলেরই একটা করে যুব সমাজের একজন আইকন থাকে, একজন কাণ্ডারি থাকে। সে যুব সমাজের আমাদের কাণ্ডারি, যুব ছাত্রদের সে দেখছে। সে আগামী দিনে তো আমাদের নতুন জেনারেশনকে উঠতে হবে। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় উপরে একটা বাহানা চাই না, একটা বাহানা দিয়ে বেরোতে হবে, সেই বাহানাটা দিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে। কিন্তু আমার মনে হয় না এটা যে তার উপরে একা বা তার উপরে কোনো দোষ আরোপ করে। তাহলে যদি আমি বলতে চাই 24-এর ইলেকশনটা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভালো রেজাল্ট হয়েছে, 29টা আসন পেয়েছিলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আমাদের খুব সুন্দরভাবে জেলা টু জেলা ঘুরেছিল, ভিজিট করেছিল সমস্ত মানুষকে নিয়ে। তাহলে তার কৃতিত্ব দিতে হবে। যদি আজকে তার দোষ দেয়, তাহলে 24 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব দিতে হবে যে 24-এর ইলেকশন ভালো করেছিল। সেটাই আমার মনে হয়, কাউকে দোষ দিয়ে কোনো লাভ নেই। আমরা হেরেছি, মানুষ আমাদেরকে একটা গ্রহণ করে নিই, এটা আমাদের হয়তো কাজের উপরে দিদিকে না, সেটা আমাদের গ্রাসরুট লেভেল হোক বা একটা শ্রেণীর মানুষ বা একটা শ্রেণীর নেতাদের উপরে ডিপেন্ড করে হোক, কিন্তু আমাদের এখন এটা মাথা পেতে এই রায়টাকে মাথায় নিতে হবে এবং আগামী দিনে আমাদের দিদির ভাবাধারাকে এগিয়ে নিয়ে এবং অভিষেকদারকে সঙ্গে নিয়ে এবং দিদিকে সামনে রেখে আমাদের এই লড়াই চলবে আপামর জনগণকে নিয়ে। যেখানে জনগণ বিচ্যুত হয়ে পড়বে, আমরা জনগণের পাশে গিয়ে দাঁড়াবো এবং জনগণকে আমরা সুন্দরভাবে আমরা পরিষেবা দেব এবং আমাদের যতটুকু করণীয় আমরা জনগণকে সেভাবে জনগণের পাশে দাঁড়িয়ে আগামী আমরা লড়াই করব, এটাই আমাদের মতামত। তৃণমূলে বিভিন্ন নেতাকর্মী তাদের দেখতে পাচ্ছি বিভিন্ন রকম অভিযোগে তারা অভিযুক্ত আর কি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখে ডিম থেরাপির মতো এরকম একটা সংস্কৃতি চলছে সারা রাজ্য জুড়ে। তো এটা কিভাবে দেখছেন? এটা এই কালচারটা একদম, এটা একটা হিংসার কালচার। আমি মনে করি যারা এসছে তারা ক্ষমতায়, তারা কাজ করুক। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি করজোড়ে রিকোয়েস্ট করব যে দাদা স্যার আপনি এটা দেখুন। কারণ আমার মনে হয় শিক্ষিত সমাজের ছেলেরা এখন, মেয়েরা এখন রাজনীতিতে আসছে। এই ডিম থেরাপি এটা যদি চলে, এই পাথর বৃষ্টি যদি চলে, এটা চলাটা ঠিক নয়। এটা সভ্য কালচারে, গণতন্ত্রতে এসব হবেই না। এই রোগটাই দাঁড়িয়ে যাবে। কারণ এই রোগটা কোনো সরকার বলছে না যে আপনারা করেন, কোনো বিরোধী দলনেত্রী বলছে না আপনারা করেন, বা কোনো পুলিশ বলছে না করেন, কিন্তু এটা যদি কোনো মানুষ যদি আত্মসন্তুষ্টির জন্য যদি এটা করে থাকে, আমি মনে করি প্রশাসনের খুব অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করা উচিত। কারণ এটাকে বন্ধ করে দেওয়া উচিত। এইটা না করে মানুষের সঙ্গে করুক না, মানুষের সঙ্গে ডিবেট করুক, আমরা আলোচনা করি, ডিবেট হোক, আমরা কতগুলো উন্নয়ন করেছি, আগামী দিল্লিতে তারা কতগুলো উন্নয়ন করছে, আগামী সরকার কতগুলো উন্নয়ন করবে, এসব ডিবেট হোক। ডিবেটের মাধ্যম দিয়ে আমরা সুন্দরভাবে দেশটাকে, সরকারটাকে, রাজ্যটাকে আমরা গড়ে তুলি। কি আছে, আমরা ডিবেটে বসি, আমরা আত্মসমালোচনায় বসি, এভাবে চলুক। কিন্তু ডিম থেরাপি আমরা ভালো লাগে একটা না। কথা শুধু বলতে চাই, আপনারা তো সাংবাদিক, আপনাদের তো অনেক ইউনিয়ন আছে, আপনাদের সব কিছু আছে। আমাদের নেত্রীকে বসাচ্ছেন, তারা সাংবাদিকদের সামনে বসে একদিন বলুন যে ইয়েতে আমার মোদিকে একদিন সাংবাদিক সম্মেলন করতে, এত বছর এখানে একদিন সাংবাদিক সম্মেলন করে না, তাদের প্রশ্নের উত্তর দিতে পারবে না। হ্যাঁ, একটা বক্তব্য রাখতে পারে না, লিখে নিয়ে আসে, মোবাইলে দেখে দেখে বক্তব্য করে, সে বলবে কোথার থেকে? এই ভণ্ডামি চলবে না, মানুষ বুঝে নিয়েছে। আজকের আপনারা বলছেন সবচেয়ে বড় স্ক্যাম হয়েছিল তৃণমূল আমলে নারদা সারদা। শুভেন্দুকে বলুন, সে নারদা সারদার ফাইলটা খুলছে, কেন খুলছে না? সে জড়িত বলে। কেন চন্দ্রনাথ রথকে সিআইডি ধরে নিয়েছে, সিবিআইকে দিয়ে ঠান্ডা ঘরে পাঠিয়ে দিল? শুভেন্দু আটকে যাবে, ফেঁসে যাবে। এই যে অন্যায়ভাবে ভোট করেছে সেটা চন্দ্রনাথ রথ জানতো, তাই জন্যে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, লিক না হয়। আচ্ছা, আপনি অনেক যথেষ্ট বয়স হয়েছে আপনার, আপনি তিনটে সরকারই দেখেছেন, কংগ্রেসের সরকারও দেখেছেন, তারপর বামফ্রন্ট, তারপর টিএমসি, তারপর 26-এ পরিবর্তন করলো। কংগ্রেস দাবি করছে 1993 সালে সচিত্র পরিচয়পত্র দাবি নিয়ে তারা মহাকরণ যে মুভমেন্ট করেছিল, তখন সেই সময় শহীদ স্মরণটাকে তারা নিয়ে নিয়েছেন। ইতিহাসটা জানতে হবে, যারা কংগ্রেসের যা লিডাররা বলছেন তারা জানে না। 1993 সালে যে 21শে জুলাই, তখন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র, ঠিক আছে, আজকের 21শে জুলাই অধিকার আমাদের। কেন যেই 13 জন শহীদ হয়েছে, তারা মমতা ব্যানার্জিকে ভালোবেসে এখানে এসেছিল আন্দোলন করতে, তারা শহীদ হয়েছে।
ওই ওই কংগ্রেসের দালালদের কেউ শহীদ হয়নি, মমতা ব্যানার্জির সঙ্গে যারা ছিল তাই শহীদ হয়েছে। তাহলে আজকের 21শে জুলাই মমতা ব্যানার্জির অধিকার এইটা দাবি করা। পরবর্তীকালে যেহেতু তৃণমূল হয়েছে, আমরা মনে করতাম সেই শহীদরা যারা যদি বেঁচে থাকতো তারা তৃণমূলই হতো, তার জন্য অধিকার একমাত্র আমাদেরই। কিন্তু কংগ্রেস দাবি করতে সেই সময় তৃণমূল কংগ্রেসের জন্মই হয়নি। কে বলে? তৃণমূল যা হয়নি তো, কিন্তু মমতা ব্যানার্জি তৃণমূলের জন্ম করেছে, তখন তো নেতৃত্ব মমতা ব্যানার্জি ছিল, আর একদিকে সৌমিত্র ছিল, এটা বুঝতে হবে। আর ওই কংগ্রেসের যারা দালাল তারা সিপিএম এর দাবাদারি করছিল, তার জন্য তারা এই কথাটা বলেছে। তারা কোনো আন্দোলনের মুখে কোনোদিন ছিল না, তারা কোনো আন্দোলন করেনি। মার খেয়েছে বরাবরই আমরা। যুব কংগ্রেস, পশ্চিমবাংলা যুব কংগ্রেস আন্দোলন দেখিয়েছে কিভাবে কি করে আন্দোলন করতে হয়। তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৌমিত্র তাবেদারি করে গেছে, কংগ্রেসের যা দিয়েছিল তার তাবেদারি করে গেছে, তার আন্দোলন কোন মুখে হয়নি। আজকে আমাদের দল ছোট হয়েছে বলে কংগ্রেস হঠাৎ করে লাফিয়ে এসে এইটাকে হরণ করার চেষ্টা করছে, কিন্তু সেটা হবে না। মমতা ব্যানার্জি যে আসল তৃণমূল এবং মমতা ব্যানার্জি যুব কংগ্রেসের সময় যে ঘটনাটা ঘটেছে, এই দাবিটা আমরাই করতে পারি, তাদের দাবি করার কোনো অধিকার নেই। কেন বলছেন এটা এ কথা বলছি কারণ নেত্রী ছিলেন সে সময় মমতা ব্যানার্জির নেতৃত্বেই আন্দোলনটা হয়েছিল, সে গুলি চালনা। সেটা দাবিটা আমরাই করতে পারি। দল হয়তো থাকতে পারে, হাত চিহ্ন থাকতে পারে, সিম্বল থাকতে পারে, মমতা ব্যানার্জি ব্যক্তি আন্দোলন করে। অতএব আমাদের এই দাবিটা থাকবে। কংগ্রেস হঠাৎ করে তৃণমূলের রেজাল্ট খারাপ হয়েছে, এতদিন কংগ্রেস করতো না। এই 21শে জুলাই হঠাৎ করে এখন সভা করে বড় করে মিটিং করে চেষ্টা করছে হালে পানি পাওয়ার জন্য, কিন্তু এটা হবে না, এটা করা যাবে না। মমতা ব্যানার্জি রাস্তায় নামলে সব কষ্ট ভোতা হয়ে যাবে, সব কষ্ট ভোতা হয়ে যাবে। 90-এর দশকে শুরু করে দীর্ঘদিন পর্যন্ত কংগ্রেসের কোনো নেতা বা নেত্রী বলতে পারবেন না যে নেতৃত্ব মমতা ব্যানার্জি দিয়েছিলেন জাতীয় কংগ্রেসের যুবনেত্রী থাকাকালীন, সেই নেতৃত্ব তারা দিতে পেরেছেন। এটা তাদের পক্ষে সম্ভব হয়নি। দ্বিতীয় কথা, মহাকরণ থেকে যেদিনকে চুলের মুঠি ধরে মমতা ব্যানার্জিকে নামিয়ে দেওয়া হয়েছিল, সেদিন কিন্তু কংগ্রেস তাকে সাপোর্ট করেনি। আর যে যুবগুলোর প্রাণ গেছিল, তাদের প্রাণের আত্মায় বসেছিলেন কিন্তু মমতা ব্যানার্জি। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি চিরকাল থাকবেন এবং বাংলা তথা ভারতবর্ষের রাজনীতিতে চির অবিস্মরণীয় প্রতিভা হয়ে থাকবেন। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। কংগ্রেস মনে করেছে কংগ্রেসের হঠাৎ বোধোদয় হয়েছে। এতদিন পর্যন্ত কংগ্রেস কিন্তু 21শে জুলাই করার জন্য এক বিন্দুমাত্র চেষ্টা করেনি, কিন্তু কংগ্রেসের হঠাৎ হয়তো বোধোদয় হয়েছে, তাতে বাংলার হয়তো উন্নতি হবে, বাংলার বিরোধী রাজনীতির উন্নতি হবে আমি মনে করছি। কিন্তু মমতা ব্যানার্জি যে হারে বিরোধী নেতৃত্ব দেখিয়েছিলেন, এবং শুধু তাই নয়, শাসক হওয়াকালীন যেভাবে তিনি নিজের শাসক ভূমিকা পালন করেছিলেন, তা বাংলার পক্ষে কোনো রাজনীতিবিদের পক্ষে পালন করা সম্ভব বলে আমি মনে করি না। বাংলাতে শাসন ক্ষমতা থাকাকালীন কেন্দ্র প্রতিপক্ষে প্রতিবার প্রবঞ্চনা করেছে মমতা ব্যানার্জির এগেনস্টে। তারা 100 দিনের কাজের প্রকল্পে কোনো পয়সা দেয়নি, বাংলার গৃহ আবাস যোজনায় কোনো পয়সা দেয়নি, কিন্তু এত সত্ত্বেও সারা ভারতবর্ষকে সামাজিক সুরক্ষা প্রকল্প কাকে বলে মমতা ব্যানার্জি দেখিয়ে গিয়েছেন। এবং উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলি মমতা ব্যানার্জিকে নকল করেছিলেন। বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী আছেন, তিনি যে প্রকল্পগুলি, সামাজিক প্রকল্পগুলি পশ্চিমবঙ্গবাসীকে দিচ্ছেন, আমি মনে করি তিনি আরও প্রকল্প দেন, তিনি কেন্দ্রের সাহায্য পান, কিন্তু তিনাকে স্বীকার করতে হবে যে এই পন্থার উদ্গাতা একমাত্র মমতা ব্যানার্জি। কংগ্রেস আরেকটা দাবি করেছে যে মনীশ গুপ্ত সেই সময় তার নির্দেশে গুলি চলেছে বলে অভিযোগ উঠছে, এবং তাকে আবার টিএমসি সরকার তারা সরকারের জায়গা দিয়েছে, পদের জায়গা দিয়েছিল, তার বিরুদ্ধে আবার তদন্তমূলক দাবি করছে তারা। তো সেক্ষেত্রে কি বলবেন? আমার কথা হচ্ছে, মনীশ গুপ্ত যে সময় তিনি চার্জে ছিলেন এবং তার নেতৃত্বে গুলি চালানো হয়েছিল, তিনি কিন্তু স্পটে ছিলেন না। তিনি কিন্তু বারবার বলেছেন যে আমাকে যা আদেশ দেওয়া হয়েছিল আমি আদেশ পালন করেছি, আমার এখানে কোনো ভূমিকা ছিল না। তিনি তার জন্য বারবার ক্ষমা প্রার্থী হয়েছেন। মনীশ গুপ্তকে দিদি স্থান দিয়েছিলেন। ক্ষমা যে কোনো মানুষের কাছে গ্রহণযোগ্য, ক্ষমার উপরে আর বড় কোনো ধর্ম নাই, যে ক্ষমা তিনি করেছিলেন এবং মনীশ গুপ্তকে স্থান দিয়েছিলেন। যাই হোক, মনীশ গুপ্ত এখন সরে গেছেন, তিনি বলেছেন আমি রাজনীতির সঙ্গে আমি আর নেই। কি নাম আপনার? আমার নাম বিজয় কৃষ্ণ তেওয়ারি। কোথা থেকে এসেছেন আপনি? আমি আসানসোল থেকে এসেছি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। জীবনের শেষ রক্ত বিন্দু থাকা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবো। কারণ কোনোদিন দেখবেন বাঘ কোনোদিন ঘাস খায় না, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে বাঘিনী। মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ ঘাস খাওয়াতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, আছে, থাকবে। জয় বাংলা।
বর্তমানে যে শাসকের অধীনস্থ যে তৃণমূল কংগ্রেসটি তৈরি হয়েছে, মমতা বা শাসকের বি টিম বলে ঋতব্রত নেতৃত্বাধীন যে তৃণমূল কংগ্রেস গঠিত হয়েছে, সেখানে দেখবেন যে সমস্ত নেতারা নেত্রীরা আছে তারা বেশিরভাগ, কেন আমি 90%-এর কথা বলছি, তারা নানান রকম অপরাধমূলক কার্য, চুরি, ছিনতাই, তারপরে নানান রকম কার্যের সঙ্গে যুক্ত আছে। শুধু তাই নয়, দেশদ্রোহিতার সঙ্গে দুটো লিডার যুক্ত আছেন। কাজে কাজে সেই সমস্ত লিডারগুলো যদি বলে যে আমরা তৃণমূল কংগ্রেসের আসল প্রতিষ্ঠাতা, তাহলে মানুষের কাছে কি বার্তা যাবে বা মানুষ কিভাবে তাকে গ্রহণ করবে? বাংলার জনগণ, যে বাংলার জনগণ আজ চিন্তা করে ভারতবর্ষ তা কাল চিন্তা করে, সেই বাঙালিকে চিন্তা করতে হবে যে এরা কোন উদ্দেশ্যে এসেছিল। এবং যে ঋতব্রত ব্যানার্জি বলছে যে আমি তৃণমূল কংগ্রেসের প্রধান নেতা, তাকে একবার চিন্তা করতে হবে যে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা মমতা ব্যানার্জি, তাকেই তিনি দিল্লিতে আঘাত করার চেষ্টা করেছিলেন, অমিত মিত্রকে আঘাত করার চেষ্টা করেছিলেন। তার লজ্জাবোধ থাকা উচিত, তাকে বারবার লজ্জাবোধ করে তাকে সরে আসা উচিত এবং দিদির প্রধানত হয়ে বলা উচিত যে আমি ভুল করেছি দিদি, আমি আর থাকবো না, আমি তোমার সাথেই মিশে যাব। যদি না করতে পারেন তাহলে বাংলার মানুষ দ্বিতীয় দিনে তাকে আঘাত তো দূরের কথা, তাকে কীরকমভাবে নেবেন তাকে ঋতব্রত ব্যানার্জিকে বুঝে নিতে হবে। আপনারা সকলে ধীরে ধীরে আপনারা মঞ্চটাকে খালি করে দিন সবাই আশা করি। সুতরাং আগের 21 জুলাই থেকে এই জুলাই অনেক আলাদা। সবাই কিন্তু কাউকে কিন্তু কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়নি, যার যার পয়সা খরচ করে বিবেকের টানে সবাই এসছে, দিদির টানে সবাই এসছে। আমি হাওড়া বাঁকড়া থেকে অপেক্ষা করছি। হাওড়া বাঁকড়া। আমি এই শহীদ দিবস তো বিভক্ত হয়ে গেছে 3-4 ভাগে, তো আপনারা কি বলবেন? কি বলবো, যারা চলে গেছে তাদেরকে ভুলে যান, তারা গাদ্দার ছিল, ঠিক আছে, তারা বালিশ ছিল, দিদিকে দেখে তারা ভোট নিয়েছিল। এখন আমাদের ভোট আমরা চাইবো, যেন আমাদের ভোট আমাদেরকে ফেরত দেয়। ওদেরকে বলবো আমাদের ভোটটা দিয়ে দিন আমাদেরকে। আমাদের ওখানে এমএলএ জিতে আছে, ও টিএমসির, ও এখানে ঋতব্র ওখানে বসে আছে। যে কোনো সময় একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে। তো ওরা তো দাবি করছে ওরাই আসল তৃণমূল। আসল তৃণমূল না, আসল তৃণমূল দিদি, ঠিক আছে, চলে যায় তাও দিদি থাকবে, আসল তৃণমূল দিদি থাকবে, দিদি আসল তৃণমূল। দিদিকে তৃণমূল চেনে, তৃণমূল দিদিকে চেনে। থাকবে ইতিহাসের পাতায় লেখা থাকবে। 21শে জুলাই নিয়ে 2-3টি ভাগে বিভক্ত হয়ে গেছে। ঋতব্রত তৃণমূল পন্থীরা বলছে তারাই আসল তৃণমূল। আমরা মমতা ব্যানার্জির তৃণমূল, যবে থেকে টিএমসি জন্ম নিয়েছে তখন থেকে তৃণমূল, আর সারা জীবন মমতা ব্যানার্জির পাশেই থাকবো, অভিষেক ব্যানার্জির পাশেই থাকবো। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমরা তৃণমূল মানে এটাই বুঝি, দিদিকে, ওটাই আসল তৃণমূল আমাদের কাছে। আমরা দিদিকে ভালোবেসে এই তৃণমূল করি। তিনি হচ্ছে আমাদের মা মমতা বন্দ্যোপাধ্যায়, আদারওয়াইজ কাউকে আমরা চিনি না। এবং আমাদের যুব নেতা তিনি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর কোনো তৃণমূল জন্মাতে পারে না, মাটিতে একটাই তৃণমূল, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল। মমতা ব্যানার্জি হলো আসল তৃণমূল, তৃণমূল হলো আসল, সেটা হলো মমতা ব্যানার্জি, আর কেউ না। যেখানে মমতা ব্যানার্জি নেই ওটা তৃণমূল নয়। চোর ভণ্ডরা যেখানেই যাক, দিদি যেখানে অরিজিনাল তৃণমূল সেখানে। আমরা সেই পার্টির লোক।